ডাক্তার, আপনি আমাকে বাঁচান। ডাক্তার বলল, তোমার মাকে বাঁচাতে হলে ৮ লক্ষ টাকা লাগবে। আমি বললাম, ডাক্তার, আমি মাত্র ক্লাস 8-এ পড়ি। আমার বয়সটা অল্প। আমি একজন ছোট মেয়ে। আমার কোনো ভাইবোন নেই। আমার মা ছাড়া এ পৃথিবীতে কেউ নেই। কিন্তু ডাক্তার বলল, তোমার কে আছে বা কে নেই সেটা আমার দেখার বিষয় না। আমি ডাক্তার সাহেবকে বললাম, আপনি একটু দয়া করুন। ডাক্তার আমার কথার উত্তরে বলল, আমি তোমার মাকে যদি টাকা দিয়ে বাঁচিয়ে তুলি আমার কি লাভ হবে? আমি বলেছিলাম, ডাক্তার, আপনি আগে আমার মাকে সুস্থ করে তুলুন, আপনার যা ইচ্ছা সব আমি পূরণ করব। ডাক্তার তখন বলল, আমি একটা শর্তে তোমার মাকে বাঁচাতে পারি। আমি বললাম, আপনি বলুন কিশোর, আমি সব মেনে নেব। ডাক্তার বলল, তুমি আমাকে কিছু দিতে হবে। আমি বললাম, কি দিতে হবে ডাক্তার সাহেব? ডাক্তার বলল, তুমি আমার অন্য একটা অফিসে এসো, ফিরে আজ রাত 12টার পরে আমি তোমার মায়ের সমস্ত চিকিৎসার করছে। আমি দিব। ডাক্তার সাহেব যখন রাতের কথা বললেন তখন আমার মনের ভিতর ভয় কাজ করছিল, কিন্তু কিছু করার নেই। আমি ডাক্তার সাহেবের কথা না শুনলে আমার মায়ের চিকিৎসা হবে না। আর তাই আমি বাধ্য হয়ে আমি ডাক্তারের সাথে রাত 2টায় তার অফিসে গেলাম। ডাক্তার আমায় দেখে বললেন, তুমি এসেছ, আসো আমার রুমে। আমি ডাক্তার সাহেবের রুমে গেলাম। তারপর ডাক্তার সাহেব বললেন, তোমার কাছে আজ আমি যা চাই তাই দিতে হবে, যদি না দাও তাহলে তোমার মা বাঁচবে না। তারপর ডাক্তার সারারাত আমার সাথে যা করেছিল তা শুনলে তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আসল ঘটনাটি শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আসল ঘটনা শুরু করা যাক। আমার মায়ের শরীর খুব খারাপ ছিল। আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, কিন্তু তার চিকিৎসা করানোর টাকা আমার কাছে ছিল না। ডাক্তার বলল, মায়ের চিকিৎসা করাতে হলে আমার অফিসে চলে এসো। মায়ের চিকিৎসার জন্য আমি ডাক্তারের পার্সোনাল অফিসে গেলাম। আমার নাম সাইমা। আমার বয়স 13 বছর। যখন আমার মায়ের শরীর খারাপ হয় তখন তাকে আমি অনেক ডাক্তার দেখাই, কিন্তু কোনো লাভই হয় না। দিন দিন মায়ের অবস্থা আরও খারাপ হতে থাকে। ডাক্তাররা মায়ের রোগটাকে অপ্রতিকার্য ঘোষণা করেছিল, কিন্তু মা ছাড়া আমার আর কেউ ছিল না। আমি মায়ের এই অবস্থা দেখে খুবই কাঁদতাম। আমি মায়ের একমাত্র মেয়ে ছিলাম। আমার কোনো ভাইবোন ছিল না যে আমাকে সাহায্য করবে। মায়ের চিকিৎসার জন্য আমি আমাদের সমস্ত জমিজমা বিক্রি করে দিয়েছিলাম। এখন আমার হাতে বেশি টাকাও নেই। মায়ের অসুস্থতার খবর পেয়ে একদিন কাকা আমাদের বাড়িতে এসে বলে, তোমাদের উপর দিয়ে এত ঝড় বয়ে গেছে, আর তোমরা আমাকে একবার খবর দাও। একবার যদি আমাকে ফোন করতে, তাহলে তো আমি চলে আসতাম। আমি কাকে কি আর বলব, অনেকবার আমি কাকার বাড়িতে ফোন করেছিলাম আমাদের অবস্থার কথা বলার জন্য, কিন্তু কাকিমা প্রত্যেকবার আমাকে অপমান করে ফোন কেটে দিয়েছিল। কাকিমা বুঝতে পেরেছিল যে আমি তার স্বামীর আর ছেলের কষ্ট করে রোজগার করা টাকা খরচা করতে চাই। কাকা মায়ের সাথে অনেক কথা বলার মা চুপ করে শুনল। মায়ের সাথে কথা শেষ হওয়ার পর কাকা আমাকে বলল, সাইমা, তোমার জিনিসপত্র গুছিয়ে নাও, তোমরা আমার সাথে আমার বাড়িতে যাবে। আমার একবারে ইচ্ছে ছিল না তো কাকার বাড়িতে যাওয়া। কাকার ছেলেকে আমার পছন্দ নয়, কিন্তু কাকা বলল, যতদিন না আমার মা পুরোপুরি সুস্থ হচ্ছে ততদিন আমরা তাদের বাড়িতেই থাকব পারে। আর কাকার বাড়িতে থাকা মানে রোজ কাকিমার কথা শোনা। কাকিমা এমনিতেই আমার সৌন্দর্য দেখে হিংসা করত। সে বলতো আমি সব ছেলেকে আমার রূপের জালে ফাঁসায়, কিন্তু কাকা জোর করল, তাই আমাকে বাধ্য হয়ে জিনিসপত্র গোছাতে হলো। কাকা আমাদের তার বাড়িতে নিয়ে গেল। কাকি তো এই খবরটা পেয়ে গোটা বাড়ি মাথায় তুলে বলতে লাগে, এমনিতে এত খরচ, তার উপর আরও 2জন মানুষকে বাড়িতে নিয়ে এলে এদের খাওয়া পড়া খরচা কে দেবে? তখন কাকা গিয়ে কাকির কানে কানে কিছু একটা বলার কি চুপ করে গেল। কাকি আমাকে বলল, যাও সাইমা, তোমার মাকে নিয়ে ঘরে যাও। আমি যেতে যেতে ভাবতে লাগলাম যে কাকে এমন বললেন, কাকিকে যে তা কি রকম বদলে গেল। কিন্তু কিছুক্ষণ পর আমি ব্যাপারটা ভুলে গেলাম আর মাকে নিয়ে চিন্তা করতে শুরু করলাম। আমি ভাবলাম যে আমি যদি শহরে কোনো ছোটখাটো একটা চাকরি খুঁজে নিই তাহলে মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে পারব। কিন্তু আমার চিন্তা ছিল যে কাকা যদি আমাকে চাকরি করতে না দেয়। পরের দিন সকালে উঠে আমি প্রথমে রান্নাঘরে গেলাম কিছু খাবারের বন্দোবস্ত করতে। তখন কাকি রান্নাঘরে এসে আমাকে বলল, দেখো সাইমা, এখন তো তোমাকে আর তোমার মাকেই বাড়িতে থাকতে হবে। তুমি তো জানো জিনিসপত্রের দাম কি রকম বেড়েছে। তুমি এক কাজ করো, শহরে কোনো ছোটখাটো একটা চাকরি খুঁজে নাও, তাহলে কিছু না হোক মায়ের ওষুধ খরচা তো তুমি দিতে পারবে।
বাকি ব্যবস্থা আমি আর তোমার কাকা করে নেব, সে নিয়ে তোমায় ভাবতে হবে না। আমি কাকির এই রোগটা কোনোদিনও দেখিনি। তার ব্যবহার একদম বদলে গিয়েছিল, আমার মায়ের খুব ভালোভাবে খেয়াল রাখছি। আমি দেখে অবাক হলাম যে এক রাতের মধ্যে কাকে এতটা কি করে বদলে গেল। কাকা কি এমন বল কাকিকে যে সে নিজেকে বদলাতে বাধ্য হল? সে যাই হোক, সে আমার সাথে খুব ভালো ব্যবহার করছিল। আমি তো এই বিষয়ে খুশি ছিলাম যে আমি এখন চাকরি করতে পারব, কেউ আমাকে বাধা দেবে না। আমি ঘরে এসে মাকে বললাম যে আমি চাকরি করতে চাই, কারণ আমি জানি মায়ের এটা জানা দরকার। তার মেয়ে সারাদিন কোথায় থাকবে, মা আমাকে চাকরি করতে বারণ করো না। মা ও বুঝতে পেরেছিল যে এখন আমরা কাকার বাড়িতে আছি, তাই নিজেদের খরচা যতটা সম্ভব নিজেদেরকেই চালাতে হবে। শহরে আমার একটা বন্ধু ছিল, তার নাম সুমন। আমি তাকে ফোন করে সব কথা বললাম। সে বলল, সাইমা তুমি আমাকে 2 দিন সময় দাও, আমি চেষ্টা করছি আমার অফিসে তোমাকে একটা কাজ জোগাড় করে দিতে। যদি তোমার এখানে কাজটা হয়ে যায় তাহলে খুব ভালো হবে, আমরা 2 বন্ধু একসাথে কাজ করতে পারব। কথা শুনে আমি খুব খুশি হলাম, কারণ আমি প্রথমবার শহরে কাজ করতে যান। কিন্তু আমার ভয় লাগছিল এই ভেবে যে শহরের পরিবেশটা কেমন হবে, আমি ওখানে গিয়ে মানিয়ে নিতে পারব কিনা। এই ভাবতে ভাবতে 2 দিন কেটে গেল। 2 দিন পর সুমন আমার বাড়িতে চলে এলো। সে বলল, সাইমা তোমার ভাগ্যটা খুবই ভালো, কাল আমি অফিসে তোমার কথা বলতে ওরা তোমাকে নিতে রাজি হয়ে গেল। ওদের একটা ভালো মেয়ে দরকার ছিল, এটাও বলেছে যে তোমাকে ভালো পারিশ্রমিক দেওয়া হবে। সুমনের কথা শুনে আমি খুব হলাম, কিন্তু আমার চিন্তা হয় যে অফিসের মালিক কেমন হবে। পরের দিন সকালে আমি সুমনের সাথে অফিসে এলাম। এসে আমি জানতে পারলাম যে মালিক আমাকে কাজে রেখেছেন। তিনি কোনো কাজে কিছু দিনের জন্য শহরের বাইরে গেছেন। এটা একটা সার্জিক্যাল কোম্পানি ছিল, যেখানে চিকিৎসার সরঞ্জাম তৈরি হতো। প্রথম কদিন আমাকে শূন্যের সাথে রাখা হতো, যাতে আমি ভালো করে কাজ শিখতে পারি। প্রথম দিন আমার অফিসে আসতে অস্বস্তি হচ্ছিল, কিন্তু আস্তে আস্তে আমি এখানে পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিলাম। আমি শূন্যের সাথে অফিসে আসতাম, আর ছুটি হলে তার সাথে বাড়ি ফিরতাম। 15 দিন হয়ে গেল আমি এখানে কাজ করছি, কিন্তু এখনও আমি আমার মালিককে দেখতে পাইনি। আমি এখনও জানি না তিনি কে, আর তিনি কেমন। আমি একবার ওনার সাথে দেখা করতে চাই, যিনি আমাকে কোনো ইন্টারভিউ না নিয়ে চাকরিতে দিয়ে দেন। আমার শিক্ষাগত যোগ্যতা বেশি নয়, আমি কেবল 7 পাশ করেছিলাম। বাবা মারা যাওয়ার পর আমার আর পড়াশোনা করা হয়নি। একদিন মায়ের শরীর খুব বেশি খারাপ হয়েছিল। আমি সেই সময় অফিসে ছিলাম। কাকি আমাকে ফোন করে বলে, তোমার মায়ের শরীরটা খুব খারাপ, তুমি এক্ষুনি বাড়ি চলে এসো। কাকির গলাটা খুব চিন্তিত শোনায়। আমি সঙ্গে সঙ্গে সুমনকে বলে বাড়ি চলে এলাম। এসে দেখি মা খুব অসুস্থ। আমি মাকে নিয়ে হাসপাতালে গেলাম। সেখানে ডাক্তার মাকে দেখেই জবাব দিয়ে দিন বলল, তুমি ওনাকে কলকাতা নিয়ে যাও। তখন আমার কাছে বেশি টাকাও ছিল না, কিন্তু তাও আমি মাকে কলকাতা নিয়ে এলাম। আমি চাই না থাকার জন্য মায়ের চিকিৎসা বন্ধ হয়ে যাক। কলকাতা নিয়ে এসে মাকে হাসপাতালে ভর্তি করিয়ে দিলাম। ওখানে ডাক্তার আমাকে ধৈর্য ধরতে বলে, তারা তাদের দিক থেকে পুরো চেষ্টা করছে। এদিকে আমার কিছুই ভালো লাগছিল না, মনে হচ্ছিল যে কোনো সময় আমাকে ছেড়ে চলে যেতে পারে। তারপর আমি পৃথিবীতে পুরোপুরি একা হয়ে যাব। প্রায় 24 ঘন্টা পর ডাক্তার আমাকে তার অফিসে ডাকেন, আর ডেকে বলেন, তোমার মায়ের অবস্থা খুব খারাপ, তার হার্টের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমাদের এখনই তার চিকিৎসা শুরু করতে হবে। তার জন্য তোমাকে 5 লাখ টাকা জমা দিতে হবে, তবে আমরা তোমার মায়ের চিকিৎসা শুরু করতে পারব। এত মোটা টাকার অঙ্ক শুনে তো আমার হাত পা কাঁপতে থাকে। আমি ভাবতে থাকি এতগুলো টাকা আমি কোথা থেকে জোগাড় করব। ডাক্তার সাহেব মনে হয় আমার অবস্থাটা বুঝতে পারছিলেন। তিনি আমাকে জিজ্ঞেস করেন, তোমার কিছু অসুবিধা থাকলে আমায় বলতে পারো। আমি আমার 2 হাত দিয়ে মুখ থেকে কাঁদতে লাগলাম, আর কাঁদতে কাঁদতেই বললাম, ডাক্তার সাহেব আমার কাছে এত টাকা পয়সা নেই। আমি আমার মায়ের চিকিৎসাও করাতে চাই, কিন্তু আমার কাছে একটা টাকাও নেই। আপনি বলে দিন, কি এমন করলে আমি আমার মায়ের চিকিৎসা করাতে পারব। আমি অনেক কষ্টে টাকার ব্যবস্থা করে ওনাকে কলকাতা নিয়ে এসেছি। ডাক্তার সাহেব চিন্তায় পড়ে যান। উনি আমার কাঁধে হাত রেখে বলেন, ঠিক আছে,
আজ বিকেলে তুমি আমার অন্য একটা অফিসে, সেখানে আমি তোমাকে কিছু কাজ দেব। আর টাকাও দেব, যেটা দিয়ে তুমি তোমার মায়ের চিকিৎসা করাতে পারবে। তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমাকে আর বাঁচানো যাবে না। আমি কোনোভাবেই মাকে হারাতে চাই না। তাই আমি ডাক্তার সাহেবের কথা মেনে নিলাম। বিকেলে আমি ডাক্তার সাহেবের দেওয়া ঠিকানায় গিয়ে পৌঁছালাম, যেখানে উনার আরও একটা অফিস আছে। সেখানে গিয়ে আমার একটা বড় ঝটকা লাগল, কারণ সেটা সেই অফিস যেখানে আমি সুমনের সাথে অফিসের কাজ করি। সন্ধে 7টা বাজছিল, ডাক্তার সাহেব আমার জন্য অপেক্ষা করছিলেন। তিনি আমাকে দেখে হাত ধরে তার অফিসে নিয়ে আসেন এবং বসতে বলেন। আমার একটু ভয় করছিল, কারণ অফিসে আমি একদম একা ছিলাম। কিছুক্ষণ বসার পর আক্তার সাহেব বললেন, তুমি তো তোমার মায়ের চিকিৎসা করাতে চাও, তাই না? তুমি আমার জন্য কি করতে পারবে? আমি বললাম, স্যার, আপনি যা বলবেন আমি তাই করব। আপনি শুধু আমার মাকে বাঁচিয়ে দিন। আমার কথা শুনে ডাক্তার সাহেব কিছুক্ষণ ভেবে বললেন, তোমাকে আমার অফিসে কয়েক রাত থাকতে হবে। আমি তোমার থেকে যা চাইব তোমাকে তাই দিতে হবে। তুমি যদি আমার কথা শোনো তাহলে তোমার মায়ের চিকিৎসার সব খরচ আমি দেব। আর যদি না শোনো তাহলে কালকে তোমার মাকে নিয়ে অন্য কোনো হাসপাতালে চলে যেও। উনার কথা শোনা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি বুঝতে পারছিলাম না ডাক্তার সাহেবের নজর আমার অন্যদিকে। আমি বললাম, স্যার, আপনি আমাকে অফিসের কাজ দিন, আর প্রতি মাসের পারিশ্রমিকটা আপনি রেখে দেবেন। উনি বললেন, তুমি সত্যিই খুব সরল, এতগুলো টাকা কি কেউ এমনি এমনি দেয়? তুমি আমাকে খুশি করতে পারলে আমি তোমার মায়ের চিকিৎসা করব। বাধ্য হয়ে আমাকে মায়ের চিকিৎসার জন্য ডাক্তার সাহেবের কথায় আমার রাজি হতে হয়। তারপর ডাক্তার সাহেব আমার সাথে, বন্ধুরা, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আসলে আমি একটা ছোটখাটো মেয়ে। আমি ডাক্তার সাহেবকে বলেছিলাম, ডাক্তার, আমার তো তেমন বয়স হয়নি। তারপরও ডাক্তার আমার কোনো কথা শুনল না। এছাড়া তো আমার আর কোনো উপায় ছিল না। আমার নিজের উপরই ঘেন্না হচ্ছিল। পৃথিবীর সমস্ত ডাক্তারদের উপরে রাগ হচ্ছিল। মনে হচ্ছিল এরা কেমন ডাক্তার, রোগীদের প্রাণ বাঁচানোর জন্য। এরা লোকদের যা ইচ্ছা তাই করে। দুর্বলতার সুযোগ নিয়ে তারা এসব করে। আমার নিজের উপর রাগ হয় এই ভেবে যে আমি এরকম একটা জায়গায় চাকরি করছিলাম। আমি যদি জানতাম যে সুমন আমাকে যে অফিসে কাজ করতে নিয়ে যাচ্ছে সেখানে ডাক্তার এরকম, তাহলে আমি কখনোই এই চাকরিটা করতাম না। আমি যখন পরের দিন কোনো রকমে নিজেকে সামলে হাসপাতালে গেলাম, তখন আমি জানতে পারি আমার মা সুস্থ হয়ে গেছে। আমি আরও জানতে পারি মায়ের যত চিকিৎসার পর সব টাকা কাউন্টারে দিয়ে দিচ্ছে। আর আমার মায়ের চিকিৎসাও ভালো করে হয়েছে। আমি তা দেখে অনেক খুশি হয়েছিলাম। কিন্তু আমি তো বুঝতে পারছিলাম কিসের জন্য ডাক্তার আমাকে বাঁচিয়েছেন। এই দুনিয়ার স্বার্থ ছাড়া কেউ কাউকে উপকার করে না। ডাক্তার সাহেবের সাথে আমার কাজ দেখে আদায় করে নিল, আর তার বিনিময়ে আমাকে টাকা দিয়ে